অনেকদিন আগের কথা। কণ্টকপুর রাজ্যে বাস করত রঘুবীর নামে এক ব্যাধ। সে প্রতিদিন সকালে জঙ্গলে যেত পাখি শিকার করতে। স্ত্রী জয়াকে নিয়ে তার ছিল অভাবের সংসার। একদিন সকালে সে যখন জঙ্গলে পাখি শিকার করতে গেছে, কি যে হলো, আজ একটা পাখিও শিকার করতে পারলাম না। আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম জানি না বাবা। আরে, ওই তো ওই তো দূরে একটা পাখি বসে আছে। ওই পাখিটাকেই আজ মারবো। কিন্তু পাখিটা কেমন যেন অদ্ভুত দেখতে। পাখিটাকে দেখে বড্ড মায়া হচ্ছে, মারতে ইচ্ছা করছে না। কিন্তু পাখিটা না মারলেও নয়, আজ একটা পাখিও পাইনি। না না, পাখিটাকে মারতেই হবে। রঘুবীর এইসব কথা মনে মনে ভাবছিল। এমন সময় পাখিটা নিজেই তার কাছে উড়ে এলো। কি অদ্ভুত ব্যাপার রে বাবা, পাখিটা তো নিজেই উড়ে এলো আমার কাছে। এখন একে কি করে মারি? একে এর উপর মায়া জন্মে গেছিল, তারপর এভাবে উড়ে এসে বসলো আমার কাঁধে। না না, একে আর মারতে পারবো না। যাই, একে নিয়ে বাড়ি ফিরে যাই। বাড়ি গিয়ে রঘুবীর তার স্ত্রীকে সমস্ত ঘটনা বলল। যা বলেছ, সত্যি পাখিটাকে দেখে আমারও বড্ড মায়া হচ্ছে। না না, একে তুমি আর মেরো না, এ আমাদের সাথেই থাকুক। থাকুক বললেই হয়? নিজেদেরই পেট চড়ে না, আবার একটা পাখিকে পুষবো? না না না, পাখিটাকে আমরা রাখতে পারবো না। আমা, সে কে? তাহলে কি আর করবে, পাখিটাকে উড়িয়ে দেবে? হ্যাঁ, সেটাই ভাবছি। পাখিটাকে বরং উড়িয়ে দিই, ও যেখানে মন চায় সেখানে যাবে। এই এত সুন্দর পাখিটাকে তুমি উড়িয়ে দেবে? না না, উড়িও না। এক কাজ করো, তুমি বরং মহারাজের কাছে গিয়ে একে দিয়ে এসো। মহারাজের কাছে থাকলে ও খুব ভালোভাবে থাকতে পারবে। আবার মহারাজ খুশি হলে তোমায় কিছু পুরস্কার দিতে পারে। আমাদের তাহলে কটা দিন ভালোভাবে চলবে। হ্যাঁ হ্যাঁ, গিন্নি তুমি একদম ঠিক কথা বলেছো। আমি চাই মহারাজকে গিয়ে দিয়ে আসি। কি ব্যাপার? কে তুমি? রাজ দরবারে কেন এসেছো? আগে মহারাজ, এই পাখিটা আমি যা জঙ্গলে পেয়েছি। পাখিটা দেখতে খুবই সুন্দর, তাই ভাবলাম আপনার কাছে নিয়ে আসি। যদি আপনার পছন্দ হয়, আপনি আপনার কাছে ওকে যদি রেখে দেন। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। ঠিক আছে, এ পাখিকে আমি রাখছি, ও আমার কাছেই থাকবে। বদলে আমি তোমায় কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি, সেই স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি বাড়ি যাও। মহারাজ, আপনি হঠাৎ পাখিটাকে সোনার মুদ্রা দিয়ে কিনে নিলেন কেন? আপনার বুঝি পাখির মাংস খাওয়ার শখ জেগেছে? না মন্ত্রী মশাই, আমি যখন একবার কথা দিয়েছি এই পাখি আমার সাথেই থাকবে, আজ থেকে ওর স্থান হচ্ছে আমার শয়ন কক্ষ। জি আজ্ঞা মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। মন্ত্রী মশাই, গুরুদেবের আসার সময় হয়েছে। আজকের মতো রাজসভা এখানেই সমাপ্ত হলো। গুরুদেব এলে অন্দরমহলে পাঠিয়ে দেবেন, আমি অন্দরমহলে আছি। গুরুদেব আসুন, আপনার অপেক্ষাতেই আছি। আসন গ্রহণ করুন।
কি হলো গুরুদেব? আপনি এইভাবে কি দেখছেন? এই পাখিটি কোথা থেকে এলো? একে তো আগে আপনার কাছে দেখিনি। না মহারাজ, এই পাখিটা আজই আমি এক ব্যক্তির কাছ থেকে কিনে নিয়েছি। পাখিটা আমার খুব ভালো লেগেছে, তাই শয়নকক্ষে রেখেছি। এখন থেকে পাখিটা আমার সাথেই থাকবে। মহারাজ, এ পাখি কোনো সাধারণ পাখি নয়। এই পাখি কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছে। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। এই পাখিকে তো সাধারণ পাখির মতোই লাগছে। এ কি মহৎ কাজ করবে? মহারাজ, সঠিক সময় সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। তার আগে কোনো উত্তরের আশা করবেন না। আমার আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমি বিদায় নিচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি মহারাজ, আপনি সাবধানে থাকবেন। আপনার বিপদ হতে পারে। গুরুদেব, আপনি এখনই চলে যাবেন? সবে তো এলেন, আসন গ্রহণ করুন, বিশ্রাম নিন, কিছু আহার গ্রহণ করুন, তারপর যাবেন। না মহারাজ, আজ আর থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি আবার আসব, তখন কিছুদিন এই রাজমহলে কাটিয়ে যাব। আমি এখন আসি। গুরুদেব যে কি বলে গেলেন আমি কিচ্ছু বুঝতে পারলাম না। এই পাখিকে আমার সাধারণ পাখি বলেই মনে হচ্ছে। এর মধ্যে এমন অসামান্য কি থাকতে পারে? তার উপর বলে গেলেন আমার বিপদ হতে পারে। কি বিপদ? কিছুই তো বললেন না। বন্ধু, গুরুদেব বলে গেলেন তুমি কোনো মহৎ কাজ করতেই আমার কাছে এসেছো, কিন্তু কি কাজ তা আমি জানি না, আর জানতে চাইও না। তোমাকে আমার ভালো লেগেছে, তাই আমি তোমায় বন্ধু করেছি, শুধু এটুকুই আমি জানি। এর থেকে বেশি কিছু জানার আমার প্রয়োজন নেই। এরপর দিন কেটে যেতে থাকে। মহারাজও গুরুদেবের কথা একরকম ভুলেই গেলেন। একদিন সকালবেলা মহারাজ তখন তার শয়নকক্ষে নেই। তার প্রিয় পাখি একাই তার শয়নকক্ষে আছে। হঠাৎ মহারাজ তার শয়নকক্ষে এলেন। মহারাজের ঘরে প্রবেশের পরই ঘটল এক অদ্ভুত ঘটনা। মহারাজের পাখি হঠাৎ করে উড়ে গিয়ে বসলো আয়নার ওপর, আর সাথে সাথে আয়নাতে একটা ছবি ফুটে উঠল। এ কি? এইসব কি দেখলাম? মন্ত্রী মশাই বিষ মিশানো খাবার নিয়ে এলো আমার জন্য। বন্ধু, এ কি দেখলাম? তাহলে কি মন্ত্রী মশাই আমাকে মারতে চায়? বুঝেছি, বুঝেছি বন্ধু, আমি বুঝেছি। গুরুদেবের কথা আমি সব বুঝতে পেরেছি। তুমি আমার প্রাণ বাঁচাতেই আমার কাছে এসেছো। তবে মন্ত্রী মশাইকে আমি এবার সঠিক শিক্ষা দেব। মহারাজ, মহারাজ খেয়ে নিন মহারাজ। এ কি মন্ত্রী মশাই, আপনি আমার জন্য খাবার নিয়ে এলেন? রাজবাড়ির ভৃত্যরা সবাই কোথায় গেল? মহারাজ, আপনি তো জানেন আজ আমার জন্মদিন, তাই আমার বউ আপনার জন্য এই সমস্ত খাবার রান্না করে পাঠিয়েছে। আপনি এগুলো খেয়ে নিন মহারাজ। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো আপনার জন্মদিন আজ। তা আপনার জন্মদিন যখন, আমি কি আগে খেতে পারি? নিন, আগে এই খাবার আপনিই খান। হ্যাঁ, সে কি? আমি? না না মহারাজ, আমি খাবো কি? মহারাজের জন্য তৈরি খাবার কি মন্ত্রী খেতে পারে? আপনি খেয়ে নিন মহারাজ। তাই বুঝি? কিন্তু মন্ত্রী মশাই, আপনি এটা তো ভুলে গেছেন, আমি রাজবাড়ির বাইরের কোনো খাবার খাই না। না না হুজুর,
আমি ভুলতে পারি? আমার বউ রাজবাড়িতে এসেই রান্না করেছিল। এই এ রাজবাড়ির ভেতরের খাবার হুজুর, এটা রাজবাড়ির বাইরের খাবার নয়। আপনি খেয়ে নিন। ও তাই বুঝি? বাবা, খুব ভালো। আপনি আমার কথা কত ভাবেন, দেখে ভালো লাগলো খুব। কিন্তু আপনার জন্মদিন যখন, এ খাবার আগে আপনাকেই খেতে হবে। তা না হলে আমি এ খাবার খাবো না। মহারাজ, এমন করবেন না, আপনি খেয়ে নিন। কত কষ্ট করে আমার বউ আপনার জন্য রান্না করেছে। খেয়ে নিন মহারাজ। মন্ত্রী মশাই, আমি সব জানি। এ খাবারে বিষ মেশানো আছে। এ খাবার আপনিই খাবেন, আমি এ খাবার খাবো না। কি মহারাজ তো দেখছি সব জানতে পেরে গেছে। না না, এখানে আর এক মুহূর্ত নয়, আমি এখান থেকে পালাই। এ, কে আছিস? মন্ত্রী মশাইকে ধরে এক্ষুনি হাজতে পড়। বন্ধু, আজ তোমার জন্য আমি প্রাণে বাঁচলাম। তোমার কাছে এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এমন সময় সেই পাখিটা আবার গিয়ে আয়নায় বসলো এবং আয়নায় আরো একটি ছবি ফুটে উঠল। বুঝেছি বন্ধু, আমি সব বুঝেছি। ওই ব্যাধের কন্যাকে তুমি আমায় বিবাহ করতে বলছো, তাই তো? তাই হবে। ওই ব্যাধ কন্যাকে আমি বিবাহ করব। ওই হবে এ রাজ্যের ভবিষ্যৎ রানী। ওই ব্যাধের জন্যই আমি তোমাকে পেয়েছি এবং তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তোমার সমস্ত কথা আমি মেনে চলবো। কিছুদিনের মধ্যেই মহারাজের সাথে ব্যাধকন্যা বনলতার বিবাহ হয় এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।